হ্যালো বন্ধুরা, কল্পা কিন্নর ট্যুরে আগে অবধি আপনাদের দেখিয়েছিলাম সারহাং কিভাবে আসতে হবে, রাত্রিবেলা ভীমকান্তি মন্দিরটি কেমন দেখতে হয় এবং সাহারানে আসতে যে দুর্গম রাস্তাটা পেরোতে হয় সেটার ব্যাপারে, এবং তৎসহ আমরা কোন হোটেলে ছিলাম, হোটেলের রুম কেমন ছিল এবং তার পরিবেশ কেমন ছিল সবই তার ডিটেলস দেখিয়েছিলাম। যদি আপনারা কেউ না দেখে থাকেন, আমার প্লে লিস্টে আছে, গিয়ে চট করে দেখে নিন। ভীমকালী মন্দির ভারতের হিমাচল প্রদেশ রাজ্যে সারহানে অবস্থিত একটি ঐতিহাসিক এবং শ্রদ্ধেয় হিন্দু মন্দির, যা দেবী দুর্গার অবতার দেবী ভীমকালীর উদ্দেশ্যে নিবেদিত। মন্দিরটি হিন্দু বৌদ্ধ স্থাপত্য শৈলের অনন্য মিশ্রণের জন্য পরিচিত, যা অঞ্চলের সাংস্কৃতিক ও ধর্মীয় বৈচিত্র্যকে প্রতিফলিত করে। সারহাঙে আমাদের আজ দ্বিতীয় দিন। ঘুম থেকে উঠেই ব্যালকনিতে এসে আমাদের চোখে পড়ল একটা সুন্দর বরফে মোড়া পাহাড়ের ছবি, এটা আপনারাও দেখতে পাচ্ছেন। সকাল সকাল উঠে স্নান আদি করে আমরা তৈরি হতে শুরু করলাম, যাব ভীমকালী মন্দির এবং সেখানে পুজো দেবো। এই আমাদের হোমস্টে সাহারানে। এই হোমস্টেটার চারপাশে কাঁচ দিয়ে মোড়া ছিল, যে কারণে ওই বারান্দায় বসে, অর্থাৎ কাঁচের ভিতরে বসে বাইরেটা দেখতে বেশ সুন্দর লাগছিল। সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে। এখান থেকে পায়ে হেঁটে আমাদের মিনিট 5 থেকে 7 লেগেছিল, কারণ আমরা সন্ধ্যাবেলাও গেছিলাম। আপনাদের এরপরে দেখাবো মন্দিরের পুরো গঠনটা। চলার পথে মন্দিরের উৎস সম্বন্ধে কয়েকটি কথা। মন্দিরের উৎপত্তি পৌরাণিক কাহিনী এবং কিংবদন্তিতে নিমজ্জিত। এটা বিশ্বাস করা হয় যে মন্দিরটি কয়েক শতাব্দী আগেকার। এর ইতিহাস বুসর রাজ্যের শাসকদের সাথে জড়িত। এই অঞ্চলের একটি রাজকীয় রাজ্য। এটি প্রতিষ্ঠার সঠিক তারিখ স্পষ্ট নয়, তবে বলা হয় যে এটি বহু শতাব্দী ধরে বহুবার পুনর্নির্মাণ এবং সংস্কার করা হয়েছে। সারহাঙের পথে চলতে চলতে এরকম স্বর্গীয় কিছু দৃশ্য আমার চোখে পড়ল, যা আপনাদের জন্য তুলে ধরলাম। সত্যি স্বর্গ একেই বলে। কিছুটা রাস্তা হাঁটার পরে আমাদের চোখে পড়লো এরকম ডালা নিয়ে রাস্তার দুপাশে মন্দিরের পাশে বসে আছে। অর্থাৎ আপনারা যারা এখানে আসবেন তারা এখান থেকে ডালা নিয়ে মায়ের পুজো দিতে পারবেন। এবার বলা যাক মন্দিরের পৌরাণিক কিংবদন্তি অনুসারে মন্দিরটি সেই স্থানে অবস্থিত এখানে দেবী সীতার কান পড়েছিল বলে কথিত আছে। এটিকে 51টি সতীপীঠের মধ্যে একটি করে তুলেছে, যা শক্তি, ঐশ্বরিক, নারী শক্তির পবিত্র আবাস। এই মন্দিরে মোট 4টি গেট এবং 3টি উঠান পেরিয়ে তারপর মেন মন্দিরে যেতে হয়। অর্থাৎ মায়ের গর্ভ দিয়ে যেতে পারবেন। প্রথম গেট অতিক্রম করলে তবে একটা বিশাল উঠান। এখানে ঠিক ডান পাশে রয়েছে নরসিংহদেবের মন্দির এবং তার পাশেই রয়েছে শিবের মন্দির। এই উঠানে সকলকে জুতো ছেড়ে যেতে হবে, তার জুতো এখানেই জমা রেখে দিতে হবে। এই দেখুন লেখা রয়েছে আর এই পোস্টারটি। আর এখানে মন্দিরের ভেতরে একটা ক্যান্টিন আছে এবং তার পাশেও কিছু পুজো দেওয়ার সামগ্রী বিক্রি হচ্ছে। চলুন আমরা প্রথমে দেখে নিই শিব মন্দিরটির দিকে। ওই যে দেখুন বাবা ভোলেনাথ ভেতরে বসে আছে।
সম্পূর্ণ মন্দিরটি একটি চিত্তাকর্ষক স্থাপত্য শৈল প্রদর্শন করে, যা হিন্দু এবং বৌদ্ধ উভয় প্রভাবকে একত্রিত করে। কাঠের কাঠামোটি জটিল খোদাই দ্বারা সজ্জিত এবং বেশ কয়েকটি ভূমিকম্প থেকে বেঁচে গেছে। মন্দিরে স্থাপত্যে প্যাগোডা শৈলের ছাপ, কঠিন জটিল কাঠের খোদাই এবং পাথরের ভাস্কর্য রয়েছে। শিব মন্দিরের পাশে আমরা চলে এলাম নরসিংহদেবের মন্দিরে। এ হচ্ছে নরসিংহদেবের মূর্তি। নরসিংহদেবের মূর্তি দেখে আপনাদের বেরোতে হবে আবার দ্বিতীয় দরজা। এই হচ্ছে দ্বিতীয় দরজা, যেটি পেরোলে তার পরের উঠানে গিয়ে পৌঁছবেন। হিমালয়ের আশ্চর্য পটভূমির মধ্যে অবস্থিত এই মন্দিরটি আশেপাশে পর্বত এবং উপত্যকা শ্বাসরুদ্ধ করা দৃশ্য দেখায়। মন্দিরটি ঐতিহ্যবাহী সঙ্গীত, নৃত্য, আচার অনুষ্ঠান সহ বিভিন্ন সাংস্কৃতিক ও ধর্মীয় কার্যকলাপের কেন্দ্র, যা এই অঞ্চলে সমৃদ্ধি এবং ঐতিহ্যকে প্রতিফলিত করে। আজ ভীমকালী মন্দির শুধুমাত্র একটি উপাসনালয় নয়, এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এটি তার ঐতিহ্য, স্থাপত্য, সৌন্দর্য এবং নির্মম পরিবেশের সাথে দর্শকদের আকর্ষণ করে চলেছে। মন্দিরটি একটি ট্রাস্ট দ্বারা পরিচালিত হয়, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ নিশ্চিত করে। এই মন্দিরের দ্বিতীয় দরজা দিয়ে প্রবেশ করলে আবার একটি বড় দালান চোখে পড়ে। এই দালানের থেকে মূল মন্দিরটি দেখা যায়। এই দেখছেন সামনে মূল মন্দির, ওই যে তিনতলা মন্দিরটা দেখছেন ওইটাই এইখানকার মূল মন্দির। এখানে আপনাকে এই যে লকারে সব কিছু জমা করে যেতে হবে এবং তার সঙ্গে চারটে চাবি আছে, সেই চাবি নিয়ে ওপরে উঠতে হবে। এই দেখুন, আর সামনে এই টুপি আছে, এই টুপি আপনাকে পরে নিতে হবে, যেটা আমার মাথায় ছিল, ওই কারণে আমাকে ওই টুপি নিতে হয়নি। সাহারানে আসুন এবং এই মন্দিরটি দর্শন করুন, দেখতে খুব ভালো লাগবে। এখানে এই যে সামনে দেখতে পাচ্ছেন, এখানে হোমযজ্ঞ হওয়ার জায়গা, অর্থাৎ তন্ত্র সাধনা এখানেও হয়। ভারতের ঐতিহ্য না ঘুরলে চেনাও যায় না, বোঝাও যায় না। চলুন মন্দিরের চারপাশটা ঘুরে দেখি। এখানে এলে এই মিউজিয়ামটা দেখতে ভুলবেন না, কারণ এই মন্দিরে পৌরাণিক যত জিনিসপত্র আছে এই মিউজিয়ামে সাজানো আছে। 800 বছর পুরনো এই মন্দিরে তখনকার জীবনযাপন কেমন ছিল এবং তারা কীরকম পোশাক আশাক করতেন এবং তার সঙ্গে কী কী সামগ্রী ব্যবহার করতেন তারই নিদর্শন এই মিউজিয়ামে পাওয়া যাবে। চলুন বাইরেটা আর একটু ভালো করে দেখা যায়। এই যে দেখছেন পুরনো দিনের হাঁড়ি কড়াই, এখানেই হয়তো এতেই হয়তো তখনকার পুরনো দিনের মায়ের ভোগ বা রান্না বান্না হতো। আমি মন্দিরের দ্বিতীয় দরজায় দাঁড়িয়ে আছি। আমার পেছনে দেখুন জুতো খুলে রেখেই সবাই উঠছেন। এখানে আপনাদের সব জুতো রেখেই যেতে হবে। এই ভিডিওটা ভালো লাগলে সবাইকে রিকোয়েস্ট করব আপনারা সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে লাইক ও শেয়ার করে দেবেন। সঙ্গে কিছু অতিরিক্ত জানার থাকলে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আমার সাধ্যের মধ্যে আপনাদের সব কিছু জানাতে। মন্দিরের চারপাশটা এত সুন্দর কাঠের খোদাই করা কাজ দিয়ে তৈরি, দেখার মতো, এবং সঙ্গে এই যে উপরের টালিগুলো আছে এগুলো একটা আর্টের মধ্যেই পড়ে। এখানে যে দরজাগুলো আছে কোনোটা পেতলের, আবার কোনোটা রূপো দিয়ে তৈরি করে খোদাই করা। এই দেখুন সামনের দরজা একটা দেখাই, এটা পেতলের। মন্দিরের ক্যান্টিনের সামনে এরকম ছোট ছোট দুটো মন্দির বানানো আছে, যেটা আপনি চাইলেই কিনে নিয়ে বাড়িতে আসতে পারবেন এবং এগুলির দাম 1100 থেকে 1200 টাকা। আপনারা যারা ঘুরতে যাবেন, মনে হবে এই মন্দিরটা সঙ্গে নিয়ে যায়, তারা কিন্তু এই দুটো জিনিস কিনে নিতেই পারেন। এরপর বেশ খানিকটা সময় আমরা এই জায়গাটায় বসে কাটালাম, কারণ দারুণ লাগে। এরই মধ্যে একটা বিয়ের পর্ব দেখতে পেলাম। সেই বিয়ের পর্বে হয়তো পুরোটা
তাদের সঙ্গে কথা বলতে পারলাম না, কিন্তু তাদের ছবি নিয়ে আপনাদের দেখালাম। এখানে আপনারা এলে দুটি মন্দির চোখে পড়বে। প্রথম মন্দিরটি ভূমিকম্পের কারণে নষ্ট হয়ে যাওয়ায় দ্বিতীয় মন্দিরটি তৈরি হয়। মন্দির থেকে বেরিয়েই আপনাদের চোখে পড়বে বসিয়ার রাজার ভগ্ন যে রাজপ্রাসাদটি, সেটা এইখানটা একটু ঘুরে যেতে পারেন, দেখতে বেশ ভালোই লাগবে। ছোট্ট একটা দরজা ভেদ করে ভেতরে গেলে বিশাল আকৃতির একটা বাড়ি, এবং এর পরিবেশটা সত্যি সুন্দর। বাড়ির ভেতরটা কেমন জানি না, কিন্তু বাইরেটা মনোরম দৃশ্য তৈরি করে রেখেছে। পুজো সম্পন্ন করে মন্দির থেকে বেরিয়ে এলাম। আপনাদের দেখাই HRDCর একটি প্রপার্টি, যেটা এখানকার খুব সুন্দর একটা হোটেল, যেখানে আমিও জানতাম না, আমিও বুক করতে পারিনি, কিন্তু এই জায়গাটি সত্যি মনোরম। ঠিক মন্দিরের একটু এগিয়ে গেলেই এটা আপনারা পাবেন। অপোজিটে পুলিশ চৌকি আছে, দেখুন কত সুন্দর একটা জায়গা যেখানে গাড়ি পার্কিং করতে পারবেন, এবং সঙ্গে এই হোটেলের থেকে দৃশ্যটা দেখুন, দারুণ। ম্যানেজারের সঙ্গে কথা বলে জানতে পারলাম এটা অনলাইন বুকিং হয়, 1200 থেকে 1500 টাকা পার নাইট রুম ফেয়ার আছে। সে কারণে আপনারা যারা আসতে চান এখানে থাকতে চান, তারা অনলাইন খুঁজে দেখবেন, নিশ্চয়ই পাওয়া যাবে, এবং সেখান থেকে বুকিং করে এই রকম সুন্দর জায়গা থাকতে পারে। বাইরে বেরিয়ে একটা ছোট্ট রেস্টুরেন্টে আমরা একটু টিফিন করতে বসলাম, কারণ এরপর চেক আউট করে আমাদের বেরিয়ে যেতে হবে। এই দেখুন, একে বলে থুম্পা। এখানকার আমরা যেটা ওয়াই খাই বা অন্য কিছু খাই, এখানের নাম থুম্পা, এবং হাফ প্লেট 40 টাকা এবং ফুল প্লেট 60 টাকা। খেতে মন্দ লাগলো না, আপনারাও এলে এখানে নিশ্চয়ই টেস্ট করতে পারেন। এখান থেকে আমরা হোটেল চেক আউট করে বেরিয়ে পড়ব কল্পার উদ্দেশ্যে। আমার পরবর্তী ভিডিওতে দেখতে পাবেন কল্পায় আমরা কিভাবে গেলাম, এবং সেই রুটে অন্য কোনোভাবে যাওয়া যায় কিনা তার পুরো বিবরণ পাবেন, এবং দুপুরবেলায় আমরা কী খেয়ে কাটালাম সেটাও আপনাদের জানাবো। ভিডিওটি ভালো লাগলে নিশ্চয়ই শেয়ার করবেন এবং আমাকে উৎসাহ দেবেন। এই দিনের পরবর্তী অংশটা আমার কল্পা ট্যুরের নেক্সট ভিডিওতে থাকবে। সঙ্গে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সকলকে জানাবেন। আর আপনাদের সেই ভিডিওতে দেখাবো আমরা দুপুরবেলায় মন্দিরের ভান্ডারা লেগেছে, এবং সেই ভান্ডারা থেকে নিজেদের পেট কীভাবে ভরে নিলাম। ভিডিওটা এখানেই শেষ করলাম। নমস্কার।